এগুলো এক্সপ্লেইন করতে পারবো না যে তোমার হচ্ছে এই কারণে সাইটটাকে স্পিড অপটিমাইজড করা প্রয়োজন। আবার আমাদের যখন গিগের ডেসক্রিপশন বলি, আপনার কন্টেন্ট লাইক এই সার্ভিসটা আমি কেন দিচ্ছি এটা সম্পর্কে একটা ভিজুয়াল তৈরি হবে। সো একদম যদি কোর ভাবে বলি, স্পিড অপটিমাইজেশন নিয়ে সবাই তিনটা পয়েন্ট উল্লেখ করে। একটা হচ্ছে বেটার র্যাঙ্কিং অন সার্চ ইঞ্জিন, কারণ গুগল বট যখন দেখে যে একটা পেজের থেকে কন্টেন্ট নিতে গিয়ে আমার প্রায় 2 থেকে 3 সেকেন্ড ওয়েট করতে হইতেছে, তখন ওইটা কি ফার্স্ট পেজে দিবে? বা যেই পেজের বাউন্স রেট বেশি ওই পেজ কি র্যাঙ্কিং পজিশনে থাকে? থাকে না। আচ্ছা, সেকেন্ডলি হচ্ছে টু রিডিউস বাউন্স রেট। হোয়াট ইজ বাউন্স রেট? ধরেন কেউ একটা ওয়েবসাইটে আসছে, আসার পরে ওইটা যখন লোড নিতে অনেক টাইম নিতেছে, আমরা ট্যাবটা ক্লোজ করে দিই না? তখন কিন্তু ওই ট্রাফিকটা বাউন্স হয়ে যায়। সো আমরা হচ্ছে বাউন্স রেট কমানোর জন্য সাইটের স্পিড অপটিমাইজড হওয়া প্রয়োজন টু মেক আনইন্টারাপ্টেড ট্রানজ্যাকশন। আচ্ছা, এখানে ট্রানজ্যাকশন বলতে কিন্তু টাকা পয়সার লেনদেন বুঝায় নাই, এটা বুঝাইছে ধরেন এক পেজ থেকে আরেক পেজে মুভ, মানে ট্রানজেক্ট হওয়া, ওই ট্রানজ্যাকশন হিসেবে বুঝাইছে যে মানুষ যাতে বিরক্ত হয়ে বা ইন্টারাপ্ট না হয়ে যায় ট্রানজেক্ট হওয়ার সময়। আচ্ছা, এবার বলছে দেখেন একটা ডাটা দিচ্ছে 1 সেকেন্ড ডিলে ইন পেজ লোড টাইম লিডস টু 11% ফিউয়ার পেজ ভিউজ। মানে 1 সেকেন্ড ডিলে হইলে 11% ইউজার চলে যায়। 16% ডিক্রিয়েস ইন কাস্টমার, ডিক্রিয়েস বলতে বুঝাইছে যে মানে কাস্টমার যে স্যাটিসফ্যাকশনটা সেটা আগের তুলনায় কমে যায়। 7% লস ইন কনভার্সন। অবভিয়াসলি যখন কোনো সাইট স্লো হবে সেটার মধ্যে সেল কমে যাবে না, কনভার্সন কমে যাবে না, বা ফর্ম সাইন আপ কমে যাবে না? অবভিয়াসলি কমে যাবে। এই যে স্ক্রিন বা যদি বলি পেজটা এই জন্যই দেওয়া হয়েছে যাতে আমরা নিজেরা ক্লিয়ার থাকি যে স্পিড অপটিমাইজেশন কি কি ঝামেলা তৈরি করতে পারে। ওকে, হাউ টু মেজার কারেন্ট স্পিড, বা যদি বলা হয় যে আমি কিভাবে দেখব যে আমার ওয়েবসাইটের কারেন্ট স্পিড কত। সো এটার জন্য পপুলার হচ্ছে তিনটা টুলস, জিটি ম্যাট্রিক্স, পিংডম, পেজ স্পিড। আমরা একটু ওপেন করি জিটি ম্যাট্রিক্স। এই হচ্ছে পিংডম, আরেকটা হচ্ছে গুগল পেজ স্পিড। স্পিড টেস্ট কোথায় যেন, পিংডম স্পিড টেস্ট লিখে সরাসরি লিংক চলে আসবে। tools.pingdom.com। আচ্ছা, এর মধ্যে হচ্ছে পপুলার এই তিনটা, এছাড়া আরো অনেক স্পিড চেকার আছে। যেমন আমি যদি বলি এখানে এসে যদি আমি facebook.com এর ইউআরএলটা নেই এবং এখানে এন্টার করি টেস্ট রেজাল্ট। আচ্ছা, যদিও আমি এইচটিটিপি দিছি, এটার একটা রিডিরেকশন কাজ করবে এখন এই জায়গায়, https। $99 জব অ্যাহেডস। এত পপুলার হয়েছে যে টাইম লেগে আছে। আচ্ছা, ফেসবুকের পারফরমেন্স গ্রেড কত? 7.9। বাট ফেসবুকটা লোড নিচ্ছে কতক্ষণে? 735 মিলি সেকেন্ড, মানে লেস দেন 1 সেকেন্ড না? হ্যাঁ, ওদের কিন্তু পেজের স্পিড হচ্ছে 2 MB, রিকোয়েস্ট পাঠাইতেছে 17টা, এবং প্রবলেম কি বলছে? কম্পোনেন্ট উইথ জিপ। তারপর হচ্ছে মেক ফিউয়ার এইচটিটিপি রিকোয়েস্ট, মানে 57টা রিকোয়েস্ট পাঠাইছে। আর একটা হচ্ছে ইউআরএল রিডিরেকশন কাজ করতেছে। ফেসবুকে তো করেই, আমরা জানি যে মোবাইল থেকে ভিজিট করলে একরকম দেখায়, পিসি থেকে ভিজিট করলে যেমন এই যে মোবাইলে দেখাইছে কি m.facebook.com, যেটা 63। আবার যদি আমি এটা ডেস্কটপ ভার্সন দেখি ইরর অকওয়ার্ড। কারণ কি বলেন তো? কারণ ওই যে মোবাইলের জন্য যখন রিকোয়ার্ড করছে, পিসিতে কি মোবাইল ভার্সনটা দেখা যায়? দেখা যায় না, এই জন্য মূলত এরর দিছে। এখন হচ্ছে একটা জিনিস চিন্তা করেন, ফেসবুক
এত পরিমাণ পে করে? ওদের সবচেয়ে মানে নিজস্ব সার্ভার না, নিজস্ব সার্ভার, ভালো কোয়ালিটির সার্ভার, এত ইনভেস্টমেন্ট, তাও কি স্পিডটা 100 করা পসিবল হয়েছে ফোনে? হয় না। এখন প্রশ্ন আসতে পারে ভাই কেন হয় নাই? আচ্ছা, এই কেনর উত্তর হইলো অ্যাকচুয়ালি ফোনে কখনোই 100% করা যায় না। আমরা জানি কি এখন একটা রেসপন্সিভের যুগ না, রেসপন্সিভ ডিজাইন। রেসপন্সিভ ডিজাইনের ক্ষেত্রে আমরা ফোনে যেসব পিসিতে যেসব ফিচার ইউজ করি, যেভাবে ওয়েবসাইট ডেভেলপ করি, ফোনে কি ওই রকম থাকে না ওটা সিম্পল হয়ে যায়? তার মানে কি ফোনে অনেক পরিমাণ আনইউজড কোড থাকে না? ফোনে কিন্তু অনেক আনইউজড কোড থাকে, এই জন্য ওই কোডগুলো তো লোড নেয়। নাকি কোডগুলো ব্রাউজার লোড করে না? ব্রাউজার কিন্তু ওই কোডগুলোও লোড করে, পরে হয়তো ডিসপ্লে নান বা হিডেন দেয়া থাকে, এবং দ্যাটস ওয়াই ফোনে অলওয়েজ অপটিমাইজেশনটা একটু কম হয়। বাট আমাদের যে জিনিসটা খেয়াল রাখতে হবে যে একটা ওয়েব পেজকে যত দ্রুত সম্ভব লোড করানো যায়, ঠিক আছে? ডাজেন্ট ম্যাটার আমাদের স্কোর কত, আমাদের অলওয়েজ মাথায় রাখতে হবে যে আমার ওয়েবসাইটের যে পেজটা, যেমন ফেসবুক এখানে দেখাচ্ছে ফুললি লোডেড টাইম 9.7, কিন্তু পেজ সাইজ ভিন্ন। এবার রিটেস্ট দেই, তিনটা আমাদের তিন রকম ডাটা দিল, রাইট? এবং যখন আমরা নিজেদের জন্য কাজ করতে যাব, এরকম আমাদের এক একটা টুলস এক একটা ডাটা দিবে। আমাদের মাথায় রাখতে হবে আমরা যে কোনো একটা টুলস নিয়ে সেই টুলস দিয়ে সাইটের স্পিড টেস্ট করব, এবং সেই টুলস দিয়ে সাইট অপটিমাইজ করব। এরপর ক্লায়েন্টকে বোঝাবো যে এই যে সাইটটা অপটিমাইজ করে দিলাম, লাইক হচ্ছে আমরা জিটি মেট্রিক্সে যদি দেখায় 99% বা 99% পারফরমেন্স, আপনার হচ্ছে পেজ ইনসাইডে হয়তো দেখাবে যে 80, আবার পিংডমে দেখা যাবে 93। এই তিনটা কিন্তু কখনোই সেম হবে না, কারণ কি তিনটা হচ্ছে তিন ভাবে একটা সাইটকে টেস্ট করে। মানে আমরা যদি হচ্ছে এই যে জিটি ম্যাট্রিক্স এর কথা বলি, আচ্ছা জিটি ম্যাট্রিক্স যে একটু আগে 9.7 লাগছে, এটার কারণ হচ্ছে আমরা দিছি কি এইচটিটিপি দিছি না? এখন দেখছেন আবার কতক্ষণ লাগছে? এখন কিন্তু 2.9 লাগছে। এটার রিজন হচ্ছে, আবার এখন কিন্তু পেজ সাইজও কম হয়েছে। কারণ হচ্ছে যেই ব্রাউজারটা দিয়ে চেক করছে ওই ব্রাউজারে অলরেডি অনেকগুলো ফাইল লোড নেওয়া ছিল বা ক্যাশ হিসেবে লোড নেওয়া ছিল। সো এই জন্য এবার হচ্ছে কম সময় লাগছে। এখন হচ্ছে আমরা স্টেপ বাই স্টেপ ডকটা দেখি, আর টুলস হিসেবে জিটি ম্যাট্রিক্স হচ্ছে আমার কাছে পার্সোনালি ভাল লাগে, কারণ গুগল পেজ স্পিড অনেক ফলস এরর দেয়, সেই তুলনায় জিটি ম্যাট্রিক্স যথেষ্ট ভালো মানে রেজাল্ট দেয়। আর হচ্ছে জিটি ম্যাট্রিক্সে ফ্রিতে অনেক ডাটা পাওয়া যায়, যেমন ফুললি লোডেড টাইমটা ফ্রিতে পাইতেছি আমরা, কয়টা রিকোয়েস্ট পাঠাইতেছি সেটাও পাইতেছি, পেজ সাইজ পাইতেছি, আর প্রবলেমগুলো অনেক সুন্দরভাবে ডিটেক্ট করা আছে না? আচ্ছা, এটা কিন্তু পেজ স্পিডের প্রবলেম। পেজ স্পিড মানে বুঝছি ওই যে গুগল পেজ স্পিডের প্রবলেম, এটা হচ্ছে ওয়াইস্লোর থেকে বলতেছে এটা ঠিক করো, ওয়াটার ফল থেকে বলতেছে এটা ঠিক কে ফোন দেয় এই টাইমে? আচ্ছা, আমরা একটু ডকুমেন্টে চলে যাই। আচ্ছা, হোয়াট স্লোস ডাউন ইউর ওয়েবসাইট? আচ্ছা, এক মিনিট আমি একটু ফোনটা দিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম।
আচ্ছা, এখন একটু দেখে নিই যে ওয়েবসাইট অ্যাকচুয়ালি স্লো হয় কেন। প্রথম কারণ হচ্ছে ওয়েবের হোস্টিং। ওয়েব হোস্টিং ওয়েব হোস্টিং বলতে ধরেন আমার যদি একটা, আমরা তো এতদিনে এতটুকু বুঝছি যে হোস্টিংটাও একটা কম্পিউটার। এতটুকু সম্পর্কে কি সবার ক্লিয়ার আইডিয়া আছে যে হোস্টিংটা, যে সেই হোস্টিংটা একটা কম্পিউটার, হার্ড ডিস্ক এবং র্যাম প্রসেসর দিয়ে পরে ইউজ হয়? এটা তো অবভিয়াসলি আমরা জানি। সো এখন চিন্তা করেন একটা স্লো কম্পিউটারে যদি আমাদের ওয়েবসাইটটা হোস্ট করা হয়, তখন সেই স্লো কম্পিউটার প্রসেস করতে টাইম নেবে না? সো ইউ শুড গেট আ বেটার হোস্টিং। এবার আসি সেকেন্ড সমস্যা হোস্টিং এর মধ্যে। হোস্টিং হয় দুই ধরনের, একটা হচ্ছে এইচডিডি হোস্টিং আর একটা এসএসডি হোস্টিং। আচ্ছা, এইচডিডি আর এসএসডি এর পার্থক্য জানি না এমন কেউ আছে যে হোয়াট ইজ এইচডিডি আর হোয়াট ইজ এসএসডি? আমরা জানি কি এসএসডি 10 টাইমস ফাস্টার দেন এইচডিডি। এইচডিডি কি হার্ড ডিস্ক, যেটা হচ্ছে আমাদের আগের হার্ড ডিস্ককে বলা হয় এইচডিডি বা হার্ড ডিস্ক। জানি না, একটা হচ্ছে সলিড স্টেট ড্রাইভ আর একটা হচ্ছে আমাদের যে আগের কালের যে হার্ড ডিস্ক গুলো ছিল না, কম্পিউটারের হার্ড ডিস্ক। ওকে, আরেকটা হচ্ছে বর্তমানে যে যে কার্ড টাইপ যে ডিজিটাল হার্ড ডিস্ক গুলো বের হয়েছে, যেটাকে বলা হয় হচ্ছে এসএসডি বা সলিড স্টেট ড্রাইভ। তো আমরা কি জানি যে হার্ড ডিস্ক থেকে এসএসডি 10 টাইমস ফাস্টার। এখন চিন্তা করেন আমার ওয়েবসাইটটা যদি হার্ড ডিস্কে রাখা হয় আর আরেকজনের ওয়েবসাইটটা যদি এসএসডি তে রাখা হয়, বলেন তো কার্ডটা প্রসেস দ্রুত হবে? এসএসডি ওয়ান। সো ওয়েব হোস্টিং হচ্ছে একটা মেজর ফ্যাক্ট। আমরা যদি চিপ হোস্টিং ইউজ করি বা একদম সস্তা নন এসএসডি বা অনেক আগের এইচডিডি দিয়ে হোস্টিং ব্যবহার করি, সেটা থেকে কি আমরা ভালো পারফরমেন্স পাবো যখন একসাথে 20 জন ওয়েবসাইটে ভিজিট করবে? যখন একসাথে 20 জন বা 200 জন রিকোয়েস্ট পাঠাবে, আমরা কিন্তু ভালো ফিডব্যাক পাবো না, কারণ হার্ড ডিস্ক কি অত দ্রুত প্রসেস করতে পারবে 200 জনের কাছে? পারবে না। এখন তো আরো টেকনোলজি আসছে, এখন আসছে হচ্ছে ওই যে লাইট স্পিড নামে একটা হোস্টিং টেকনোলজি আসছে। ওইটা হচ্ছে M2 দিয়ে সার্ভাইভ করে, M.2 যেটা বলে। এই যে ছোট্ট একটা হার্ড ডিস্ক, অনেকটা হচ্ছে কাইন্ড অফ মেমোরির মতো। আচ্ছা, কিভাবে বুঝবো কোনটা ব্যবহার হচ্ছে? এইটা হচ্ছে, মানে আমরা তো সার্ভারের ব্যাকএন্ড দেখতে পারি না, এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। আমরা হচ্ছে যাদের কাছ থেকে কিনবো ওদের ওইখানে লেখা থাকে এসএসডি বা এইচডিডি। তবে এসএসডি অনেকে ফেক ভাবে বলে যে আমাদেরটা এসএসডি হোস্টিং। এজন্য উচিত অলওয়েজ যে যারা ভালো কোয়ালিটির হোস্টিং সেল করে, লাইক নেমচিপ, গোড্যাডি, যাদের বিজনেসই ডোমেন হোস্টিং রিলেটেড, তাদের কাছ থেকে কেনা। মানে ওয়ার্ল্ড ওয়াইড ব্র্যান্ড, ব্র্যান্ড তো আমরা সবাই বুঝি, যে অ্যাটলিস্ট ওরা ওদের ইজ্জত বাঁচাইতে হইলেও মানে মিথ্যা বলবে না। হয়তো এটা দিবে না বা না বলবে, কিন্তু মিথ্যা বলবে না, কারণ মিথ্যা বললে ওদের একটা মানে লিগেল অ্যাক্টস এর মানে খপ্পরে পড়তে হইতে পারে না, যে তারা এসএসডি বলছে, সামহাও বুঝতে পারছে যে এটা এসএসডি না, বা স্পিড টেস্টিং করে বুঝতে পারছে, তখন কিন্তু ঝামেলায় পড়বে। সো এই জন্য অলওয়েজ ইন্টারন্যাশনাল হোস্টিং ব্যবহার করা উচিত। কারণ লোকাল অনেক বিজনেসের মধ্যে যে যারা 100 টাকা 200 টাকায় হোস্টিং সেল করে, এরা কিন্তু এসএসডি অ্যাফোর্ড করতে পারে না। এরা কি করে জানেন? এরা হচ্ছে ওই যে অনেক দেশের মধ্যে সার্ভার পড়ে আছে না, এইচডিডি সার্ভার, এখন কোনো মানে কাজে দিতেছে না, বা এখন কোনো কোম্পানি সেই সার্ভার ভাড়া নিচ্ছে না কারণ অনেক স্লো এইচডিডি। ওরা হচ্ছে তাদের কাছ থেকে 200 জিবি 500 জিবির একটা হার্ড ড্রাইভ কিনা তারপরে 100 টাকা 50 টাকা দিয়া ধরেন একটা যে কোনো একটা নামের সাথে হোস্ট লাগাই দিয়ে হোস্টিং কোম্পানি হয়ে যায়। সো ইউ শুড গেট আ বেটার হোস্টিং। ওয়েব হোস্টিং হচ্ছে মেজর থিংস, কারণ কম্পিউটার পারফরমেন্সের উপর আর কিছু নাই। এবার আসি হচ্ছে ওয়ার্ডপ্রেস কনফিগারেশন। আচ্ছা, ওয়ার্ডপ্রেস কনফিগারেশন কিভাবে হেল্প মানে ঝামেলা তৈরি করতে পারে? অনেক হোস্টিং এ মানে লো গ্রেডের হোস্টিং এ যখন ওয়ার্ডপ্রেসটা কনফিগ করা থাকে ওয়ান ক্লিকে, তখন দেখা যায় ওই পিএইচপি লিমিটেশন থাকে যে 28 MB ম্যাক্সিমাম আপলোড, তারপর হচ্ছে
অতগুলা ভিজিটর ম্যাক্সিমাম দেখতে পারবে, তারপর ফাইল লিমিটেশন দেওয়া থাকে, আইএনআই ফাইলের লিমিটেশন থাকে, এরকম থাকে না অনেক হোস্টিং এ, আমরা পাইছি না? আমাদের এখানে তো ম্যাক্সিমামই হচ্ছে নেমচিপ ইউজ করছে, এই জন্য পাইনি। বাট অনেক ক্লায়েন্টের সাইটে কিন্তু এই ধরনের প্রবলেম থাকে ওয়ার্ডপ্রেস কনফিগারেশনে। সো এই জন্য ওয়ার্ডপ্রেস কনফিগারেশনটা দেখতে হইব যে কোনো ওয়ার্ডপ্রেস রিলেটেড এরর আছে কিনা। এখন কথা হলো তাহলে ভাই এটা পাবো কিভাবে বা এটা বুঝবো কিভাবে? ওয়ার্ডপ্রেসের ডাব্লিউপি ডিবাগ নামে একটা ফাংশন আছে, এটা একটু নোট রাখতে পারেন। ডাব্লিউপি ডিবাগ অন, আমরা এটা ট্রু করে দিব, ঠিক আছে? ডাব্লিউপি ডিবাগটা যদি আমরা ট্রু করে দেই, এই কনফিগারেশন রিলেটেড যদি কোনো এরর থাকে সেটা হচ্ছে অ্যাডমিনের মেইলে অটোমেটিক ওয়ার্ডপ্রেস পাঠিয়ে দিবে, ও নিজেই ডিটেক্ট করে। এই যে এটা কোথায় থাকবে? ডাব্লিউপি কনফিগ ডট পিএইচপি ফাইলে। যদি না থাকে, অনেক হোস্টিং এটা থাকে না, মানে অনেক হোস্টিং এর আপনি ডাব্লিউপি কনফিগ ফাইলে গেলে দেখবেন যে এই ডিবাগ অপশনটা ট্রু করা থাকে না, তখন আমাদের কি করতে হবে? এটাকে ট্রু করে দিতে হবে, নট ফলস। কারণ এটা যখন আমরা ট্রু করে দিব তখন হচ্ছে ওয়ার্ডপ্রেস নিজে নিজে ওর কনফিগারেশন গুলা মানে চেক করতে থাকবে যে কোনো এরর আছে কিনা, কোনো জায়গায় লিমিটেশন আছে কিনা। আর যদি হোস্টিং এর প্রবলেম থাকে, এটা ট্রু করলেই দেখবেন যে ওই হোস্টিং এর প্রবলেম অটোমেটিক ধরা পড়বে। আচ্ছা, এবার আসি পরের অপশন, পেজ সাইজ, মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। আমরা সবচেয়ে বেশি ভুল করি যেটা ওয়ান পেজ ওয়েবসাইটের ক্ষেত্রে বা ক্লায়েন্টের কাজ করতে গেলে অনেক সময় পেজকে অনেক লম্বা করে দেই না, মানে সেকশন ক্রিয়েট করতে 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 অনেক লম্বা করে ফেলি। তারপর হচ্ছে শুধুমাত্র অনেক লম্বা করি না, দেখা যায় যে লম্বা করার পাশাপাশি প্রচুর হচ্ছে পেজের মধ্যে বিভিন্ন ইনফো পুশ করি, লাইক হচ্ছে বিভিন্ন অ্যানিমেশন, জাভা স্ক্রিপ্টের অ্যানিমেশন, তারপর হচ্ছে ইমেজকে আমরা ডিরেক্টলি পেজের মধ্যে বসাই। ইমেজকে সিএসএস এর মাধ্যমে বসাইলে কিন্তু একরকম হয়, আর ডিরেক্ট পেজে দিলে কিন্তু অন্যরকম ভাবে হয়। ডিরেক্ট পেজে দেওয়া মানে কি, ইমেজটা কোথায় হোস্ট হচ্ছে? ডিরেক্ট পেজে হইতেছে না, মানে পেজে লোড নিতেছে না। আর সিএসএস এর মাধ্যমে লোড কোনটাকে বলে? আচ্ছা, সিএসএস আর ডিরেক্ট পেজের একটু এক্সপ্লেইন দেই। আমরা যখন কোনো ইমেজ উইজেট নেই, তখন এটা এইচটিএমএল হিসেবে একটা ইমেজ ট্যাগ জেনারেট করে না? আর যখন আমরা কলাম বা রতে ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসেবে যখন কোনো ইমেজ দেই, ওইটা কি সিএসএস ফাইলের মাধ্যমে ইমেজটা ইম্পোর্ট হয় না? দুইটার কিন্তু কন্টেন্ট ডেলিভারি সিস্টেম দুই রকম। তো আমরা যদি প্রচুর পরিমাণ ইমেজ উইজেটের মাধ্যমে নেই, আমাদের পেজটা কি একটু ভারী হয়ে যাইতেছে না ওই ব্যাকগ্রাউন্ড ইমেজের তুলনায়? ব্যাকগ্রাউন্ড ইমেজের তুলনায় কিন্তু আমাদের পেজটা অনেক ভারী হয়ে যেতেছে। বা আমরা যখন কোনো পেজ লোড করাই, তখন দেখবেন যে যেসব সেকশনে ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে, ইমেজটা অনেক ভারী হইলেও সেটা আস্তে আস্তে লোড নেয়, মানে প্রথমে একটু অংশ আসছে, তারপর আরেকটু অংশ আসছে, তারপর আরেকটু এভাবে ফুল লোড নেয়। তার মানে কিন্তু ওইটা আমার পেজ স্পিডকে হ্যাম্পায়ার করতেছে না, বা পেজের যে সাইজটা সেটার হ্যাম্পায়ার করতেছে না, ওইটা জাস্ট একটা এক্সটার্নাল ইমেজ ইম্পোর্ট হচ্ছে। তো এটাই বলছে যে পেজ সাইজটাকে মিনিমাল রাখতে হইব। ধরেন আপনি এক সাইডে ইমেজ দিলেন, আরেক পাশে হচ্ছে টেক্সট দিলেন, আমরা এখানে একটা কাজ করতে পারি না, এই পাশে যে ইমেজটা দিছি, ইমেজটা ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসেবে ইউজ করা? আই এম জাস্ট সেইং যে এই পাশের ইমেজটা আমি ব্যাকগ্রাউন্ড ইমেজ নিলাম। এখন কথা হলো ভাই আমি পুরো কলাম দিতে চাই না, আপনি ইনার কলাম নিয়েও তো একটা ইমেজ বসাইতে পারেন। সেটা কিন্তু একটা বেস্ট প্র্যাকটিস ইমেজ ইউজ করার ক্ষেত্রে। মানে আপনি যদি এভাবে ইমেজ ইউজ করেন, পেজের সাইজটা কম হবে, আপনার ওয়েবসাইটের স্পিডটা কিন্তু ভালো হবে। আচ্ছা, এবার হচ্ছে আনওয়ান্টেড পোরলি কোডেড প্লাগইনস। আচ্ছা, ধরেন এলিমেন্টর সম্পর্কে তো সবাই আমরা পরিচিত আছি। আচ্ছা, পেজের মধ্যে 5 থেকে 6টা সেকশন হচ্ছে স্ট্যান্ডার্ড, এর বেশি দিলে আসলে পেজটা অনেক ভারী হয়ে যায়। কারণ এলিমেন্টর একটা সেকশন বানাইতে যে পরিমাণ কোড লিখে বা যে পরিমাণ কোড জেনারেট করে, এটা হিউজ একটা পেইন। ও বয় নামে একটা ইউটিউব চ্যানেল আছে, ওরা হচ্ছে আপনাকে সেকশন নেস্টিং নামে একটা ফিচার দেখায়। আচ্ছা, কিন্তু আমি এই জিনিসটা কেন আপনাদের দেখাই নাই, রিজন হচ্ছে এই জিনিসটা যদি আপনারা প্র্যাকটিস করেন, আমি নিজে করি মাঝে মাঝে, তবে ক্লায়েন্ট বুঝা, ওইভাবে যদি আপনি প্র্যাকটিস করেন, অনেক সময় ক্লায়েন্ট র কলামের মধ্যে প্যাচ লাগায় ফেলবে, বা অনেক সময় আপনি নিজেই র কলামের মধ্যে প্যাচ লাগায় ফেলবেন। আচ্ছা, ওইটা সমস্যা নেই, আমরা অন্য সময় দেখবো না। যদি আমি ফিল করি আর কিছুদিন যাক, যদি ফিল করি ওইটা নিয়ে ইউটিউবে প্রয়োজন একটা
প্লেলিস্ট দিয়ে দেবো না, বা আপনাদের সাথে চ্যানেলের নাম তো বলেই দিলাম, একটা অ্যাডঅনস এর জন্য এই চ্যানেলটা আসলে। ওকে, এবার আসি হচ্ছে আনওয়ান্টেড বা পোরলি কোডেড প্লাগইন। এখানে সিম্পলি একটা জিনিস বুঝেন, এইটা আর পরেরটার রিজন একই রকম। ধরেন আমরা এলিমেন্টর বা এলিমেন্টর প্রো তো সবাই ইউজ করি, এলিমেন্টর প্রো সবাই ইউজ করি। এবার এটার সাথে অ্যাডঅনস যার কাছে যত বেশি থাকে আমরা নিজেদের তত বেশি বস মনে করি না, যে আমার কাছে এতগুলো অ্যাডঅনস আছে তার মানে আমার কাছে অনেকগুলো ফিচার আছে। বাট একটা কথা চিন্তা করেন, আপনি যতগুলো অ্যাডঅনস ইনস্টল করতেছেন প্রত্যেকটা অ্যাডঅনস কি সিএসএস ইম্পোর্ট করতেছে না, নিজস্ব নিজস্ব জাভা স্ক্রিপ্ট ইম্পোর্ট করতেছে না প্লাগইনের? কথাটা কি বুঝতে পারছি? প্লাগইন আর থিমের তো জাভা স্ক্রিপ্ট সিএসএস থাকে। তা আমি যদি 20টা অ্যাডঅনস ইউজ করি, 20টা অ্যাডন যদি মিনিমাম 3টা করেও সিএসএস আর জাভা স্ক্রিপ্ট ইম্পোর্ট করে, 20টা অ্যাডঅনসে কতগুলো হইল সিএসএস আর জাভা স্ক্রিপ্ট? অলমোস্ট কিন্তু 60টা হয়ে গেছে। আচ্ছা, তো আমার সাইটের ওভারঅল সার্ভার রিকোয়েস্ট বাইরে গেল না পেজটা লোড নেওয়ার জন্য, যেহেতু হেডার ডট পিএইচপি দিয়ে পাস হইতেছে। আর ইন্টারনাল স্ক্রিপ্টও কি প্রচুর বেড়ে গেল না? ওহ বয়। আচ্ছা, আমি ওইটার নামটা পরে দিয়ে দিব না। সো আমাদের হচ্ছে আনওয়ান্টেড বা পোরলি কোডেড প্লাগইনস। প্লাগইনস সোজা কথায় যত কম ইউজ করা যায়, কারণ প্রত্যেকটা প্লাগইনের সিএসএস আর জেএস ফাইলগুলো আছে, এগুলা কিন্তু হেডারের মাধ্যমে পাস হয় ম্যাক্সিমাম ক্ষেত্রেই। আর এগুলা সব পেজে ইফেক্ট করে। আমরা চেষ্টা করব যে যেই কাজটা প্লাগইন দিয়ে ইজিলি করা যায়, মানে প্লাগইন দিয়েও তো অবশ্যই ইজিলি করা যায়, মানে যদি একটু কষ্ট হয় যে 5-7 মিনিট সময় বেশি লাগতেছে, তারপরে এটা ম্যানুয়ালি করা যেতেছে, ওই মুহূর্তে ম্যানুয়ালি করা বেটার। কারণ প্লাগইনটা কি আপনার ওভারঅল পারফরমেন্স ডাউন করে দিচ্ছে না? অবভিয়াসলি কিন্তু ওভারঅল পারফরমেন্সটা ডাউন করে দিতেছে। তো এখন দেখেন যে একটা বিশ্বকাপ চিহ্ন, তো প্রথমে বলছে চুজ আ বেটার হোস্টিং, একটা বেটার হোস্টিং চুজ করো। আচ্ছা, এখন কথা হলো আমি বেটার, আমার হোস্টিং বেটার অর নট এটা কিভাবে বুঝবো? এই প্রশ্ন তো আসতেই পারে, আসতে পারে না যে আমার হোস্টিংটা যে বেটার অর নট এটা বুঝবো কিভাবে? আচ্ছা, একটু লগ ইন করি। ধরেন আমি একটা সি প্যানেলে ঢুকছি, মঈন আহমেদ ডট নেট, এটা তো ভালো লাগলো না। আমার নেট আজকে এখন স্লো কেন? আচ্ছা, লগ ইন এক্সপার্ট। আচ্ছা, এটা হচ্ছে কি আমার পাবলিক আন্ডারস্কোর এইচটিএমএল। প্রথমত হচ্ছে আপনি যখন কাজ করতে যাবেন এমনি বুঝতে পারবেন, আর না বুঝতে পারলে জাস্ট একটা ফাইল ক্রিয়েট করেন। ধরেন আমি এখানে একটা ফাইল ক্রিয়েট করলাম রোবট ডট টিএক্সটি, রাইট? এই যে একটা ফাইল ক্রিয়েট হয়েছে রোবট ডট টিএক্সটি। এবার জিটি ম্যাট্রিক্সে চলে আসেন। আমি তো ওরে টেস্ট করতে চাইতেছি না, আমি আরেকটা করতে চাইতেছি, মঈন আহমেদ ডট নেট স্ল্যাশ রোবট ডট টিএক্সটি। আমার ফাইলটা কি সম্পূর্ণ খালি না? যে ফাইলটা আমি চেক দিছি, আচ্ছা এটা রিডিরেকশন একটু টাইম লাগবে কারণ আমার সাইটে রিডিরেকশন অন করা। তো এই ফাইলটা লোড নিতে যদি ও বেশি সময় লাগায়, তার মানে কি হোস্টিং এ অবশ্যই প্রবলেম আছে, বা হোস্টিংটা তুলনামূলক একটু স্লো। এত বিরক্তির ব্যাপার হয়ে গেছে এই ওয়েটিং লিস্টটা। আগে পারফরমেন্স গ্রেড কত? পারফরমেন্স গ্রেড 100। তার মানে কি হোস্টিং ইনস্ট্যান্ট রেসপন্ড করতেছে, রাইট? হোস্টিং যদি জাস্ট এখানে 1 মিলি সেকেন্ডও লেট করতো,
এখানে কিন্তু পারফরমেন্স গ্রেডটাও ডাউন করতো। স্বাভাবিক কিনা, কারণ ও তো পারফরমেন্স চেক করতেছে। এখানে যদি 1 মিলি সেকেন্ডও হোস্টিং লেট করতো, ওর কিন্তু পারফরমেন্স গ্রেডটাও কমে যাইতো। এরকম এইগুলোও দেখাইবো, কিন্তু এগুলোর তো যে লিস্টিং ভাই। আচ্ছা, এই যে লাইট হাউস রিটার্নড এরর, নো এফসিপি। আচ্ছা, এটা কেন এরর করছে? কারণ ও হচ্ছে কোনো ধরনের ওয়েবসাইট কন্টেন্ট খুঁজে পায় না, লাইক হচ্ছে কোন রকম কোড খুঁজে পায় নাই। এটা একটা মিরকি আছে পেজ স্পিড, এটা অনেক সময় করে ওরা। আমরা কি বুঝতে পারছি যে আমরা হোস্টিং এর আচ্ছা এইচটিএমএল পেজ, ওরা দুইজনই এখন পারফরমেন্স চেকার বন্ধ করে দিচ্ছে। এই robot.txt ফাইল আগে কাজ করতো, বাট স্টিল যেহেতু পিংডম থেকে টেস্ট করা যাইতেছে, আমরা পিংডম থেকে চেক করব, ঠিক আছে। ওদেরও আগে দিত হয়তো, এই যে প্রচুর পরিমাণ রিকোয়েস্টের জন্য ওরা এই .txt ফাইল ব্লক করা শুরু করে দিছে। স্টিল আমরা তো বাঙালির চালাকির শেষ নাই, আমি index.html ফাইলটা ব্ল্যাঙ্ক রাইখাও সেম কাজটা করতে পারবো। সোজা কথা একটা ব্ল্যাঙ্ক ফাইলকে স্ক্যান করান, কনসেপ্ট কি বুঝতে পারছি? যে একটা জাস্ট ব্ল্যাঙ্ক ফাইলকে স্ক্যান করান, যে এবার হোস্টিং এর রেসপন্ড করতে কতক্ষণ লাগে। মানে robot.txt নেয় নেয়, ইন দ্যাট কেস এইচটিএমএল ফাইল চাইতেছে, আপনি যে কোনো একটা নাম দিলেন যে অমুক.html, তখন ওই অমুক.html এক্সটেনশন সহ স্ক্যান করবেন। ওকে, এবার হচ্ছে পরের অপশন, ইউজ এ লাইট ওয়েট থিম, ইটস মোস্ট ইম্পর্টেন্ট। কেন? কারণ ধরেন আপনি একটা ওয়েবসাইট ডেভেলপ করছেন, যেই পেজ বিল্ডার ইউজ করেন না কেন, আপনার থিমের থেকেই যদি হিউজ পরিমাণ সিএসএস দেন হচ্ছে জাভাস্ক্রিপ্ট পাস হয়, সেই সাইট থেকে ভালো পারফরমেন্স আশা করা সম্ভব? যেমন আমি যদি বলি, বি থিমের 2018 সাল পর্যন্ত থিমের সাইজই ছিল 36 এমবি, আর এখন 2020 সালে বি থিমের সাইজ হচ্ছে মাত্র 6 এমবি। ইভেন লাস্ট টাইম দেখলাম আমি 5 এমবি সামথিং, মানে লেস দেন 6 এমবি। আগে যে 35 এমবি থিম ছিল, সেই থিমের থেকে তো এখন 5 এমবির থিমে আরো বেশি ফিচার, রাইট? অনেক বেশি ফিচার না? আগের তুলনায় কিন্তু অনেক বেশি ফিচার। তাও এখন কেন থিমের জিপ সাইজ কম? কারণ এখন হচ্ছে ওই থিমে কোডগুলো অনেক অর্গানাইজ করা হয়েছে, অনেক অপটিমাইজ করা হয়েছে, তারপর এক্সটার্নাল রিকোয়েস্ট কমানো হয়েছে, সিএসএস ফাইলগুলোকে কম্প্রেস করা হয়েছে, মিনিফাই করা হয়েছে। আচ্ছা, এই কথাগুলোর মিনিং একটু পরে আসবে, মিনিফাই কি, কম্প্রেস কি। সোজা কথায় ইউজ আপডেট অ্যান্ড লাইট ওয়েট থিম, যেগুলা রিসেন্ট টেকনোলজিতে থিমগুলা ডেভেলপ করা হইতেছে, লাইক অ্যাস্ট্রা, ওশন ডাব্লিউপি, তারপর অ্যাভাডার রিসেন্ট থিমটা অনেক অপটিমাইজ। এরকম অনেক লাইট ওয়েট থিম আছে যারা নিজেরাই ক্লেম করে যে আমরা লাইট ওয়েট, প্লাস হচ্ছে আমাদের পেজ সাইজ অনেক কম। যেমন হ্যালো এলিমেন্টর থিমের পেজ সাইজ কত জানেন? দেখছেন হ্যালো, সরি এটা হচ্ছে, হ্যাঁ, বেস্ট থিম ফর এলিমেন্টর। এখানে বেশ কিছু মানে জাস্ট দেওয়া হয়েছে, এটা কি বলা হয় হচ্ছে ব্লগের মধ্যে জাস্ট কম্পারিজন দেওয়া হয়েছে। এখানে একটা কম্পারিজন আছে হচ্ছে পেজ সাইজ নিয়ে। হ্যালো এলিমেন্টর লোড নিতে কতক্ষণ সময় লাগে? মানে 3 সেকেন্ড সামথিং। পেজের সাইজ কম, রিকোয়েস্ট কম। কারণ হ্যালো থিমে তো আসলে কিছু নাই, এই জন্য মূলত দেখাইছে। আরো কিছু থিমের সাথে কম্পেয়ার করছে যে এই সেই ব্লা ব্লা ব্লা, এরকম দেখবেন যে অনেক লাইট ওয়েট থিম আছে, আমাদের সেই লাইট ওয়েট থিম গুলা ইউজ করতে হইব। যেমন এই যে একটা পেজ সাইজ, হোপসো এই পয়েন্টটা তো বুঝতে পারছি নাকি, ইউজ এ লাইট ওয়েট থিম। ইভেন হ্যালো এলিমেন্টর দিয়ে লেস দেন 2 সেকেন্ডেও সাইট লোড করানো যায়। ওকে, এবার পরের অপশন আসি, অপটিমাইজ ইমেজ সাইজ। এটা হচ্ছে যে কোনো ওয়েবসাইটে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। কারণ আমরা ম্যাক্সিমাম টাইম ভুলে যাই রেজুলেশনের চক্করে পড়া, যে ওয়েবসাইটে ইমেজটা কত বড়,
বা কত এমবির। আমরা মোবাইল দিয়ে যখন কোনো ইমেজ তুলি সেটা অনেক বেশি এমবির হয়ে যায় না? লাইক 5 এমবির 6 এমবির। আমরা যদি ওই 6 এমবির একটা ইমেজ আমাদের ওয়েবসাইটে ইমেজ উইজেট ইউজ করে আপলোড করি, তখন পেজের সাইজ, ধরেন পেজটা 2 এমবির ছিল আর ইমেজটা 6 এমবি, পেজটা কত বড় হয়ে যায়? পেজটা মোটামুটি ভালো পরিমাণ বড় হয়ে যায় না? ওকে, এই জন্য আমাদেরকে অবভিয়াসলি ইমেজ আপলোড করার আগে টিনি পিএনজি বা টিনি জেপিজি থেকে ইমেজকে অপটিমাইজ করা প্রয়োজন। আর যেহেতু আমরা ফটোশপ জানি, আমরা টিনি পিএনজি টিনি জেপিজি দেওয়ার আগেও পেজের যে ইমেজটার যে স্কেলিং, মানে কত পিক্সেল টু কত পিক্সেল হবে, সেটা ফটোশপ দিয়ে করে নিয়ে আসবো, ঠিক আছে? আর এখান থেকে তো অবশ্যই করব টিনি পিএনজি বা জেপিজি থেকে। ওকে, কোথায় ছিলাম? এছাড়া ওয়ার্ডপ্রেসের কিছু প্লাগইন আছে, লাইক ইডব্লিউডব্লিউডব্লিউ ইমেজ অপটিমাইজার, শর্ট পিক্সেল, এর মধ্যে ম্যাক্সিমাম ফ্রি, ইমেজিফাই, অপটিমল। আচ্ছা, আপনাদের সাথে তো পরবর্তীতে এই ডকটা শেয়ার করে দিলে হইব, এগুলো তো নোট রাখার কিছু নাই। তবে নোট রাখলে আসলে অনেক কিছু মাথায় থাকবে, কারণ এই জিনিসগুলো আপনাদের কিন্তু টেস্ট করতে হইব নিজের মতো করে। তারপর হচ্ছে আমরা সেটার উপর একটা এক্সাম নিব, কারণ নেক্সট ক্লাসও চলে আসছে যারা বাকি ছিলেন আগের বার, কারণ আমাদের তার মাত্র একটা বা দুইটা ক্লাস আছে। ওকে, মিনিফাই জে সিএসএস ফাইল, মিনিফাই ম্যানুয়ালি অর ইউজ প্লাগইন। আচ্ছা, এক্ষেত্রে আমি অলওয়েজ সাজেস্ট করব যে আপনারা হচ্ছে প্লাগইন ইউজ করেন। এখানে দেখাইছে ডাব্লিউপি অপটিমাইজ, তারপর এটা হচ্ছে হামিংবার্ড, আর এটা হচ্ছে অল ইন ওয়ান অপটিমাইজ। এরকম তিনটা প্লাগইন আছে যেটা মিনিফাই জেএস এবং সিএসএস ফাইল মিনিফাইড করে। তবে আমরা এই তিনটার একটাও ইউজ করব না। ও হ্যাঁ, এটা হচ্ছে অটো অপটিমাইজ, সরি। এই তিনটার আমরা একটাও ইউজ করব না, ঠিক আছে? কেন একটা ইউজ করব না? ধরেন এর পরের বার যদি আমরা যাই অ্যাডভান্স ক্যাচিং মেকানিজমের জন্য আবার অন্য প্লাগইন ইউজ করতে বলছে না? টোটাল ক্যাচ, রকেট, তারপর এটার নাম কি জানি না, নট শিওর। সো এরকম যদি আমরা প্রত্যেকটা প্রবলেমের জন্য এক একটা প্লাগইন ইউজ করি, আমাদের সাইটে আলটিমেটলি অনেকগুলো প্লাগইন হয়ে যেতেছে না? সো আমাদের সাইট কিন্তু আলটিমেট আমরা স্পিড আপ করতে যাই আবার স্লো করে দিতেছি, মানে বেস্ট পারফরমেন্সটা পাইতেছি না। সো আমরা এখান থেকে শুধুমাত্র পয়েন্টগুলো নেই। তো সাইট অপটিমাইজ করতে গেলে 4 নম্বর পয়েন্ট হচ্ছে জেএস আর সিএসএস ফাইলগুলোকে মিনিফাই করে ফেলা। এখন মিনিফাই জিনিসটা কি? যেমন মিনিফাই সিএসএস, মিনিফাই সিএসএসটা হলো আমার একটা সিএসএস ফাইলের মধ্যে সিএসএস গুলো অনেক সুন্দরভাবে সাজায়া লেখা থাকে না? এখানে কি পাস্ট করার অপশন দেখি? আচ্ছা, দাঁড়ান আমি হচ্ছে একটা সিএসএস ফাইল নিয়ে আসি। লাইক হচ্ছে ধরেন সিএসএস গুলো আমরা অনেক নেস্টিং করে করে সাজায় সাজায় লিখি, স্পেস দেই, তারপর হচ্ছে নিচে নিচে লাইনে নিয়ে যাই, তারপর ট্যাব দিয়ে দুইটার মধ্যে অনেক বড় বড় গ্যাপ ইউজ করি। এই গ্যাপগুলা হচ্ছে সব রিমুভ করে একসাথে সবগুলো করে দেয়। ডায়নামিক আর এসেনশিয়াল। জি অবশ্যই, বলুন। এই যেমন এটা হচ্ছে একটা সিএসএস ফাইল, এই যে নিচে নিচে লেখা আছে, আমি এটা কপি করলাম এবং ওকে দিলাম, দিয়ে এখানে পাস্ট করলাম, পাস্ট করে ওরে বললাম মিনিফাই করে দাও। এখন তো ও কি করে দিচ্ছে, সবগুলা সিএসএস পাশাপাশি লিখে দিচ্ছে না? যেমন এটা আমি ইজিলি পড়তে পারতেছি, এটা ইজিলি পড়া পসিবল, বাট এই ফাইলটার কিন্তু সাইজ ছোট হইব এটার তুলনায়। এটা যেমন বিশাল বড় একটা ফাইল হইছে অনেক, এই যে বারটা ছোট হয়ে গেছে না?
তো ফাইলের সাইজও কিন্তু সেই হিসেবে ছোট হয়ে যাবে। তো সেটাই এখানে বলছে যে মিনিফাই ইওর জেএস এন্ড সিএসএস ফাইলস। এটার জন্য ম্যানুয়ালি এরকম অনেকগুলা টুলস আছে, অনলাইন টুলস। ফাইল সাইজ কিভাবে চেক করা যায়, এটা ফাইল ম্যানেজার নামে একটা প্লাগইন আছে, ওইটা ইনস্টল করলে ফাইল সাইজ চেক করতে পারবেন। আচ্ছা, তার মানে হচ্ছে আপনি বলতে চাচ্ছেন যে এই যে মিনিফাই যখন করে ফেলে এটাকে আবার আনমিনিফাই কিভাবে করবে, এটা কপি করে জাস্ট লিখবেন যে আনমিনিফাই। এটাও অনলাইনে টুল আছে। মানে যখন দেখবেন যে কোনো কোড হচ্ছে মিনিফাইড করা, এই যে দেখেন, তখন আনমিনিফাই ক্লিক করে জাস্ট লিখবে, আনমিনিফাইড তে ক্লিক করবেন। কনসেপ্ট কি বুঝতে পারছি? যখন মিনিফাই করা লাগবে মিনিফাই করব, যখন আবার ব্যাক করা লাগবে আমরা এই যে এখন কিন্তু আবার মিনিফাই, আমার ফাইলটা আগের মতো হয়ে গেছে না, যেমন ছিল, ইভেন আগের থেকে বেটার ফরম্যাটিং হয়েছে। ধরেন যদি এই যে এরকম থাকতো, এটার পরে দুইটা স্পেস দেয়া আছে, এই দুইটা স্পেস কিন্তু রিমুভ করে দিচ্ছে এই টেকনোলজিটা বা এই আনমিনিফাইয়ের যে মেথডটা করা, কোডটা করা। তো আমাদের কিন্তু দেখা যায় একটা আনমিনিফাই ফাইলকেও আরো বেটার ভাবে কিন্তু আনমিনিফাই করা পসিবল হয়, কারণ এক্সটার্নাল যে আনইউজড স্পেস গুলা এগুলা রিমুভ করে দেয়, স্টিল কিন্তু এটা দেখতে সুন্দর লাগতেছে। ওকে, তো গেল মিনিফাই আনমিনিফাই এর ব্যাপার। এবার হচ্ছে অ্যাডভান্স ক্যাচিং মেকানিজম। হোয়াট ইজ অ্যাডভান্স ক্যাচিং মেকানিজম? এটা যদি সোজা ভাষায় বলি, ধরেন আমাদের ওয়েবসাইট, যে কোনো একটা ওয়েবসাইটে 5 MB পেজের সাইজ বা পেজের বিভিন্ন অপশনাল আছে। তো 5 MBর জন্য আলাদা আলাদা ভাবে রিকোয়েস্ট পাঠাইতে হইতেছে না? যেমন 20টা জেএস ফাইল থাকলে 20টা জেএস ফাইলের জন্য রিকোয়েস্ট পাঠানো, তারপর হচ্ছে 10টা যদি সিএসএস ফাইল থাকে 10টা সিএসএস ফাইলের জন্য 10টা রিকোয়েস্ট পাঠানো। তো টোটাল কিন্তু 30টা রিকোয়েস্ট পাঠানো হইতেছে। এবার যদি এমন কোনো টেকনোলজি থাকে যে 2-3 বার পেজটা কেউ লোড করার পরে ওই টেকনোলজি বুঝে নিল যে আসলে এতগুলা রিকোয়েস্ট আর এই এতটুকু লোড নেয়, ব্রাউজার এতটুকু রিসিভ করে এতটুকু ইউজ করে, এবং ততটুকু যদি জিপ করে একসাথে মানে সবগুলাকে মিলে একটা রিকোয়েস্ট পাঠায় সার্ভার থেকে, বা সার্ভারে একটা ক্যাচিং ফাইল থাকে যেই ফাইলটাকে লোড করাই দিলেই সেম টু সেম কাজ করতেছে, কোনটা বেটার? 30টা রিকোয়েস্ট বারবার পাঠানো, নাকি 30টাকে একটা ক্যাচ বা সার্ভারে একটা ক্যাশ জমা করে সেই ক্যাশটাকে দেখানো ইউজারকে? তো ক্যাশিং যে মেকানিজমটা এটা এভাবেই কাজ করে যে সার্ভার সাইড একটা ক্যাচ বা ক্যাশ ফাইল তৈরি করে, ওই ক্যাশ ফাইলের মধ্যে আমাদের ওয়েবসাইটের প্রিভিউ থাকে। তবে একটা ঝামেলা আছে, এই সার্ভারে যখন ক্যাশটা জমা পড়ে তখন যদি আমরা কোনো কিছু চেঞ্জ করার পর এই ক্যাশটা ক্লিন না করি, ওই চেঞ্জেসটা কিন্তু দেখা যায় না। মানে কনসেপ্টটা কি বুঝতে পারছি? মানে সার্ভারে তো অলরেডি আমরা একটা ক্যাশ জমা করছি যে এই ক্যাশটা তুমি ইউজারকে দেখাইবা। এখন আমি ওয়েবসাইটের মধ্যে একটা চেঞ্জেস করছি, একটা মেজর বা একটা বড় ধরনের চেঞ্জেস করছি, বাট সার্ভার থেকে যদি আগের ক্যাশটা রিমুভ না করি নতুন ক্যাশ জমা হবে, তখন কিন্তু আমাকে অবশ্যই বলে দিতে হবে যে এই ক্যাশটা ক্লিন করে দাও। তবে ম্যাক্সিমাম প্লাগইনই এই ক্যাশটা ক্লিন না, হার্ড রিলোড দিলে আপনার ব্রাউজারের ক্যাশটা ক্লিন হবে, বাট সার্ভারের ক্যাশ ক্যাশ কিন্তু সেম জিনিস না। আচ্ছা, সার্ভার ক্যাশ কোনটা, যেটা হচ্ছে আমরা নিজেরা দিচ্ছি বিভিন্ন প্লাগইনের মাধ্যমে সবগুলা মানে ওয়েবসাইটটাকে একটা ক্যাশ জমা করায় সেই ক্যাশে রাখতেছি, এবং যখন নতুন ইউজার এসে ভিজিট করতেছে ওই ক্যাশটা নতুন ইউজারকে দেখাচ্ছে। দেখবেন যে অনেক সময় হচ্ছে সাইটে আপডেট করছেন বাট ফ্রন্ট এন্ডে শো করতেছে না বা ইউজার এন্ডে শো করতেছে না যতই হার্ড রিলোড দেন। তার মানে হচ্ছে কি তখন কোনো প্লাগইন একটা ক্যাশ ধরে রাখছে। এবার বুঝতে পারছি কথাটা? মানে এটা হচ্ছে সার্ভার সাইড ক্যাশ, ব্রাউজার ক্যাশের মতো। ব্রাউজারটা হচ্ছে আমার ব্রাউজারে থাকে, আমার পিসিতে থাকে, আর এটা হচ্ছে সার্ভারে থাকে। আর এটা ক্লিন করে কিভাবে, আপনি যেই প্লাগইন ইউজ করবেন সেই প্লাগইনে দেখবেন যে ক্যাশ রিমুভ করার অপশন থাকে, বা ওই প্লাগইন যখন আপনি ডিঅ্যাক্টিভ করে দিবেন অটোমেটিক ক্যাশটা রিমুভ হয়ে যাবে। যেমন আমরা এখানে একটা প্লাগইন ইউজ করি এক্সাম্পল হিসেবে,
ওরা যেটা ইউজ করতে বলছে সেটাই ইউজ করলাম। আর অনেক সময় কিন্তু এই সার্ভার সাইড ক্যাশটা ব্লু হোস্ট বা বিভিন্ন হোস্টিং এখন বিল্ট ইন দেয়। ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ওদের সার্ভার অনেক ফাস্ট বুঝাইতে, যেমন ব্লু হোস্ট থেকে যদি কেউ ওয়ান ক্লিক ওয়েবসাইট ইনস্টল করে, সরি ওয়ান ক্লিক ওয়ার্ডপ্রেস ইনস্টল করে, তখন দেখবেন যে একটা কামিং সুন পেজ আসে, এবং সেই কামিং সুন পেজের সাথে সাথে একটা ক্যাশিং ফিচার আসে ব্লু হোস্টের সাথে। তো তখন আমাদের কি করা উচিত? তখন দেখবেন যে সাইড বারে ব্লু হোস্ট নামে একটা অপশন থাকে। ওর ওয়েবসাইটে কোনো রকম ক্যাশিং প্লাগইন নাই, বাট ওইখানে একটা সাইড বারে ব্লু হোস্ট অপশন থাকে। ওই ব্লু হোস্টের মধ্যেই ওই ক্যাশিং ফিচারটাও আছে ক্লিন করার জন্য, এবং পাশাপাশি হচ্ছে আপনার ওই কামিং সুন ডিসেবল করার জন্য। এরকম সম্ভবত সাইড গ্রাউন্ডে আছে হচ্ছে মোজো মার্কেট। ওকে, আমার এই যে ডাব্লিউপি ফাস্টেস্ট ক্যাচ চলে আসছে। হ্যাঁ, সাইড গ্রাউন্ডে একটা প্লাগইন আছে সম্ভবত মোজো মার্কেট, আমার মনে নাই। যেমন এই যে দেখেন ডিলেট ক্যাচ, এটা কি ব্রাউজারে ক্যাচ? আসলে এটা ক্যাশ না ক্যাচ একটু কনফিউশন আছে আমার ক্ষেত্রে, ক্যাশই হবে হয়তো। এই যে ডিলেট ক্যাচ, ক্যাশ ডিলেট করতে গেলে বলছে প্রিমিয়াম ভার্সন নাও, তো আমরা ওদের কাছে তো আছেই সরকারি প্রিমিয়াম ভার্সন। আচ্ছা, মেকানিজমটা বুঝতে পারছি। তাহলে যে কোনো সাইট আপনার আপডেট করতে হলে বা অপটিমাইজ করতে গেলে যে কোনো একটা মেকানিজম ইউজ করা উচিত। এই ক্ষেত্রে বলছে ডাব্লিউপি রকেট টোটাল ক্যাশ, বাট এই ডাব্লিউপি ফাস্টের যেটা টোটাল ক্যাচ ইউজ না করে, কারণ আপনারা হচ্ছেন ক্লাসের খোঁজ খবর রাখেন না, গ্রুপ ট্রুপ দেখেন না, এই জন্য জানবেন কিভাবে আজকে 9টায় কেন বা এত আগে কেন? আমি তো এটা আগেই জানাই দিছি যে আজকের ক্লাসটাই শুধুমাত্র একটু আগে হবে। ওকে, যাই হোক, এখানে দেখেন অলরেডি মিনিফায়ার অপশন গুলো আছে না? ওই যেন দেখলাম, এই যে দেখেন মিনিফাই এইচটিএমএল, মিনিফাই সিএসএস, তারপর আবার নিচের দিকে থাকলে হচ্ছে জাভা স্ক্রিপ্ট, এই যে ইউ ক্যান ডিক্রিজ দ্য সাইজ অফ জেএস ফাইল, এবং সাথে সাথে কিন্তু ওর আবার ক্যাচ সিস্টেমও আছে। তো ডাব্লিউপি ফাস্টেস্ট ক্যাচের মধ্যে কিন্তু অলরেডি আমাদের এই যে আলোচনা করা পয়েন্টগুলো দুইটাই চলে আসছে না? এই একটা, এই একটা, এবং এই যে ইমেজ অপটিমাইজ যেটা, সেই ইমেজ অপটিমাইজও কিন্তু অলরেডি এখানে চলে আসছে। এই যে দেখেন ইমেজ অপটিমাইজেশন, যদিও প্রো ভার্সনে যাইতে হবে এটার জন্য, তো আমরা প্রো ভার্সনে যাব, সমস্যা নাই। ওকে, তাহলে আমাদের চুজ করার তিনটার মধ্যে তিনটা এখানে পেয়ে গেছি, আর এই দুইটা তো ম্যানুয়ালি। বেটার হোস্টিং চুজ করা আর হচ্ছে ইমেজ। ইমেজটার জন্য চাইলে প্লাগইন ইউজ করতে পারি, কিন্তু প্লাগইন গুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে কাজ করে না ইমেজের ক্ষেত্রে, উল্টা অনেক জট করে। আমি এটা টিনি পিএনজি দিয়ে ম্যানুয়ালি কয়েকটা ইমেজ দিতে থাকে, 4-5টা ইমেজ থাকে না একটা পেজে, ম্যানুয়ালি করা আই থিঙ্ক বেটার। আচ্ছা, এবার আসে হচ্ছে সিডিএন। হোয়াট ইজ সিডিএন? আচ্ছা, সিডিএন এর কনসেপ্টটা হচ্ছে, ধরেন আমার একটা ওয়েবসাইটের জন্য তো একটা ফাইল তৈরি হয়, এবং আমার একটা সার্ভার থেকে সেই ফাইলটা সবাইকে সার্ভ করে, রাইট? আমার হোস্টিং এর যে সার্ভারটা, ওকে। আর সিডিএন যেটা করে, মানে কন্টেন্ট, হ্যাঁ আমি বলতেছি, সিডিএন কি করে, কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক বলে এটাকে। আমার যে ফাইল সাইজ গুলা, আমার যে ওয়েবসাইট গুলা, যে কন্টেন্ট গুলা আছে, সেইগুলা রিজিয়ন বেসড বিভিন্ন সার্ভার থেকে লোড করায়, মানে তার আশেপাশে লোকাল নেটওয়ার্ক থেকে লোড করায় আরেকজনের মানে সার্ভার ইউজ করে, যারা সিডিএন রেজিস্টার্ড করে রাখছে। যেমন ধরেন আমি বাংলাদেশ থেকে সিডিএন এ রেজিস্টার্ড করছি, যদিও বাংলাদেশে সার্ভার নাই, রিসেন্টলি আসছে। বা ধরেন আমি মুম্বাইয়ের সার্ভার ইউজ করি এবং আমি একজন সিডিএন ইউজার, এবং আপনি হচ্ছেন ইউএসএ থাকেন, ইউএস এর সার্ভার থেকে সিডিএন ইউজার। তো আমরা দুইজনেই ক্লাউড ফেয়ার থেকে সিডিএন নিলাম। তো ক্লাউড ফেয়ার করে কি জানেন, মাঝে মাঝে আমার সার্ভার ইউজ করে
আপনার ইউজারকে ডাটা দেখায়, আবার মাঝে মাঝে আপনার সার্ভার ইউজ করে আমার ইউজারকে ডাটা দেখায়। তো কখন কার সার্ভার ইউজ করে কাকে দেখায়, সিডিএন এর কাজ হলো আমি একজন ইউজার হিসেবে যখন কোনো সাইটে হিট করি এবং ওই সাইটটার সবচেয়ে কাছের নেটওয়ার্ক কোনটা, ডেলিভারি নেটওয়ার্ক কোনটা, কাছাকাছি কোন নেটওয়ার্কটা আছে সেখান থেকে লোড করায়। কনসেপ্টটা কি বুঝতে পারছেন? ধরেন আমি এখন একটা ওয়েবসাইট ভিজিট করলাম, সেই ওয়েবসাইটে আমার আশেপাশে কোথায় আছে, এখন ঢাকায় সার্ভার আছে, বাট কিছুদিন আগে পর্যন্ত মুম্বাই সার্ভার ছিল, রাইট? এখন এই মুম্বাই সার্ভার ইউজ করা কোনো ইউজার যদি ওই নেটওয়ার্কে থাকে, ওই সার্ভার থেকে আমাকে ডাটা দেখাবে। কনসেপ্ট কি বুঝাইতে পারছি সিডিএন এর? আর আরো সহজভাবে বুঝতে গেলে যে কাছাকাছি যে কোনো নেটওয়ার্ক থেকে বা যে কোনো সার্ভার থেকে আমাকে ডাটা দেখায়। ওকে, সো এই সিডিএন এর জন্য ফাস্টেস্ট ক্যাচে অলরেডি অপশন আছে, সেটা হচ্ছে আমি এই যে স্ট্যাক প্যাথ, তারপর হচ্ছে ক্লাউডফেয়ার, ফোটন আর সিডিএন প্রোভাইডার, এর মধ্যে স্ট্যাক প্যাথ আর হচ্ছে ক্লাউডফেয়ার ম্যাক্সিমাম ডেভেলপার সাজেস্ট করে। তো ক্লাউডফেয়ারের জন্য হচ্ছে আবার ওদের ওখানে সাইন আপ করতে হয়। আচ্ছা, সিডিএনটা হচ্ছে ফ্রি, ক্লাউডফেয়ার কিন্তু সম্পূর্ণ ফ্রি। এবং ক্লাউডফেয়ার শুধুমাত্র সিডিএন দেয় না, ওরা হচ্ছে ডিডোস প্রোটেকশনও দেয়। মানে কেউ যদি বিভিন্ন টুলস দিয়ে আপনার ওয়েবসাইট ডাউন করতে চায়, ক্লাউডফেয়ার হচ্ছে ব্লক করে দেয়। আচ্ছা, এটা কিভাবে কানেক্ট করতে হয়? এটা খুব কঠিন কিছু না, আশা করি যে একটু ট্রাই করলে পারবেন। ক্লাউডফেয়ার একটু ট্রাই করে দেখেন। এখানে জাস্ট আপনার সাইন আপ করতে হয়, তারপর হচ্ছে 4-5টা প্রসেসিং আছে, আপনার ডোমেন দিতে হয় এবং ওরা একটা ডিএনএস রেকর্ড দেয়, সেটা হচ্ছে আপনার ডোমেন কন্ট্রোলে বসাইতে হয়। এটা দেখাইতে গেলে এখন একটা সিডিএন মানে একটা পুরো সি প্যানেল কানেক্ট করতে হইব এবং প্রায় একদিন সময় নেয় ওরা ভেরিফাইয়ের জন্য। তো ট্রাই করেন, যদি না পারেন আমি হচ্ছে হেল্প করবো না, সমস্যা নেই। হ্যাঁ, ইভেন ক্লাউডফেয়ার কিন্তু আপনাকে 1 বছরের জন্য ফ্রি এসএসএল দেয়। সেক্ষেত্রে ক্লাউডফেয়ারের ক্ষেত্রে সিডিএনটা ট্রাই করে দেখতে পারেন। মোটামুটি তো সবারই এখন ডোমেন হোস্টিং আছে, 2-1 জনের হয়তো নাই। ওকে, তো আমাদের সিডিএনও কিন্তু আমরা ডাব্লিউপি ফাস্টেস্ট ক্যাশ যে এই প্লাগইনে পেয়ে গেলাম, ইজিলি কানেক্ট করার অপশন। ইজিলি কেন বললাম, এখানে যখন আমরা কানেক্ট করব তখন ওরা কি চাইতেছে, ইমেল আর এপিআই দিলে বাকিটা ওরাই সেট আপ করে নিতেছে, এই প্লাগইন। আচ্ছা, এরপরে হচ্ছে যে জিজিপ কম্প্রেশন, এটা সোজা ভাষায় যদি আমি বুঝাইতে চাই, জিপ ফাইল তো বুঝি, জিপ ফাইলের কাজ কি বলেন তো? ধরেন একটা 20 MB কোনো একটা কন্টেন্টকে যখন আমরা জিপ করি তখন সেটা ছোট হয়ে যায় না? কিভাবে ছোট হয়? কারণ হচ্ছে ওইটা ওই যে ফাইলটা আছে, ফাইলটার যে ওইটাকে কি বলা হচ্ছে স্পিড মিউটেশন বা হচ্ছে বাইট টাইপকে কম্প্রেস করে দেয়। এই সেম কাজটা হচ্ছে পুরো ওয়েবসাইটটাকে আপনি আলাদা আলাদা ভাবে রিকোয়েস্ট না পাঠায় যদি একসাথে একটা ফাইল হিসেবে রিকোয়েস্ট পাঠান, এটা বেটার না? সার্ভার থেকে পাস করতে অনেক কম সময় লাগবে না? যেমন আমরা হচ্ছে কখনো ম্যানুয়ালি ফাইল ডাউনলোড করছি, যে কোনো একটা ওয়েবসাইটে ঢোকার পর এটা হচ্ছে একসাথে সবগুলাকে ডাউনলোড করে দিতেছে না। যেমন গুগল ড্রাইভে যদি ফোল্ডার একসাথে ডাউনলোড করা না যাইতো, আমার ম্যানুয়ালি একটা একটা করে ডাউনলোড করতে অনেক সময় লাগতো না? সো জিজিপটা কি করে, পুরা সাইটের যে ফাইলগুলো আছে সেটা একসাথে করে তারপর হচ্ছে সার্ভারকে রিকোয়েস্ট পাঠায় যে এই ফাইলটা এখন এই ইউজারকে দাও। তো এটাও দুই ভাবে করা যায়, একটা হচ্ছে এইচটি অ্যাক্সেসে, মানে এইচটিএ অ্যাক্সেস, এই ফাইলটার মধ্যে আপনি ম্যানুয়ালি এই কোডগুলো টাইপ করলেও কাজ করবে অথবা প্লাগইন ইউজ করলেও কাজ করবে। যেমন এখানে আছে ইনেবল জিজিপ কম্প্লিশন প্লাগইন, পেজ স্পিড নিনজা, বাট আমরা এত ঝামেলায় যাব না, এটার জন্য সেম প্লাগইন। ডাব্লিউ3 স্কুলে একটা জিপ ফাইল 33 MB নামাইছেন, আনজিপ করার পর 1 GB বেশি হয়ে গেছে, কারণ এটা হচ্ছে প্রচুর পরিমাণে কম্প্রেশন করা হয়েছে। কিছু কিছু টুলস আছে অনেক অ্যাডভান্স। ওকে, এখানেও দেখেন অলরেডি সম্ভবত জিজিপ আছে, ইফ আই এম নট রং, কারণ আমি
আমি এই একটা প্লাগইনই ম্যাক্সিমাম সব কাজে ইউজ করে ফেলাই, সব হয়ে যায়। ওকে, কোথায় জিজিপ? জিজিপ সম্ভবত প্রো ইনস্টল দেওয়া লাগবে জিজিপের জন্য। ও, আপনারা দেখতেছেন লেখাটা জিজিপ কম্প্রেশন, কম্প্রেশন একবারে নিচে না? আচ্ছা, এই যে জিজিপ, রিডিউস দ্য সাইজ অফ ফাইলস সেন্ট ফ্রম ইয়োর সার্ভার। আমাদের জিজিপ কম্প্রেশনও কি হয়ে গেল না? ওকে, এবার আসি পরের অপশন, সেটা হচ্ছে রেগুলার ডাটাবেস মেইনটেন্স বা ডাটাবেসকে ক্লিন করা। সো এটার জন্য আমরা একটা প্লাগইন ইউজ করব, সেটা হচ্ছে হোয়ার ইজ ডাটাবেস ক্লিনার, সম্ভবত এখানে। এটা তো হচ্ছে ক্যাচ ক্লিন, প্রিমিয়ামে আছে কি কি, ডাটাবেস ক্লিনার কোথায়? আচ্ছা, এই যে ডিবি, সরি আমি আগে আগে খুঁজতেছিলাম। সো এটার জন্য আমরা, আচ্ছা এটাও দেখা যাইতেছে না, আমরা এক কাজ করি প্রিমিয়ামটা ইনস্টলই দিয়া ফেলাই, বেশি জ্বালাইতেছে। আচ্ছা, এই ডকটা তবুও আমি আপনাদের দিব। অনেক সময় যদি আপনার কাছে মনে হয় যে ফাস্টেস্ট ক্যাচ ছাড়াও অন্য কোনোটা দিয়ে হয়তো ভালো কিছু করা যাইব, ইন দ্যাট কেস এই প্লাগইন গুলাও ট্রাই করতে পারেন, ডাব্লিউপি অপটিমাইজ বা ডাব্লিউপি রকেট বা অ্যাডভান্স ডাটাবেস ক্লিনার, ডাটা সুইপ, এনিথিং। বাট আমার ক্ষেত্রে শুধুমাত্র এই একটা প্লাগইন লাইক ডাব্লিউপি ফাস্টেস্ট ক্যাচ দিয়ে সব কাজ হয়ে যেতেছে। আমি যখন জানি যে সাইটটা অপটিমাইজ করতে কোন প্লাগইন লাগে, তখন আমি কি হুদাই আনলিমিটেড প্লাগইন দিয়ে ট্রাই করব? 8-10টা প্লাগইন দিয়ে ট্রাই করব? আমি কিন্তু কখনোই করব না। তখন আমি কি করব, যে সবগুলা পাইতেছি কোন প্লাগইনে সেটা ট্রাই করব না, যে আচ্ছা এই প্লাগইনে সবগুলো পাওয়া যেতেছে, তাহলে এই প্লাগইনটা ইউজ করে অ্যাক্টিভ করে দিই। হ্যাঁ, এই যে এটাতেই তো লাইভ করতেছি জর্ডান ট্রেলসে। তবে এটার ইমেজ অপটিমাইজটা আপাতত করব না, বাকিগুলা এখন করে ফেলি, কারণ ইমেজ অপটিমাইজ একটু টাইম কিলিং ব্যাপার। আচ্ছা, ডাটাবেস মেইনটেনেন্স গেল, এবার আসি হচ্ছে কিপ মিনিমাম এক্সটার্নাল স্ক্রিপ্ট। এটার ক্ষেত্রে সোজা ভাষায় বুঝাইছে যে সাইটে যত কম পারা যায় গুগল অ্যানালিটিক্স, ট্যাগ ম্যানেজার, ফেসবুক পিক্সেল, এই যে ব্যাপারগুলো আছে এইগুলোর যত কম ইউজ করা উচিত। কারণ অনেকে আমরা কি করি, সিমিলার ওয়েব থেকে ট্র্যাক করাই, তারপর হচ্ছে জিটি ম্যাট্রিক্স দিয়ে ট্র্যাক করাই, গুগল অ্যানালিটিক্স দিয়ে ট্র্যাক করাই, জিটি ম্যাট্রিক্সেরও কিন্তু ট্র্যাকার আছে। তারপর হচ্ছে হ্যাঁ, জিটি ম্যাট্রিক্স আছে। তারপর হচ্ছে গুগল অ্যাডওয়ার্ডস, তো শুনছি সবাই নাম, গুগল অ্যাডওয়ার্ডস এর স্ক্রিপ্ট বসাই। এই জিনিসগুলা বলছে যে যত কম পারা যায় তত ইউজ করতে। আচ্ছা, আমার এটা একটু আগের স্পিডটা দেখে নেওয়া দরকার ছিল, সমস্যা নাই। ইনেবল করা আছে? আচ্ছা, ইনেবল করা নাই। ওকে, এবার আসি লাস্টের অপশন, লিভ প্লাগইন অটোমেট ওয়ার্কফ্লো, ডিঅ্যাক্টিভ অর ডিলেট আনইউজড প্লাগইন, ইউজ ওয়ার্কফ্লো অটোমেশন টুলস ইনস্টেড। আচ্ছা, এটা কেন বলছে? আমরা অনেক সময় দেখা যায় যে বিভিন্ন ফিচার লাইক হচ্ছে মেইল সেন্ডের জন্য একটা প্লাগইন ইউজ করি, তারপর হচ্ছে মেইলের যে ইনফরমেশন গুলো আছে সেগুলো সেভ করার জন্য একটা প্লাগইন ইউজ করি, তারপর সেই প্লাগইনের সাথে অনেক অ্যাডঅনস ইউজ করি না? যেমন একটা কি করে মেইলচিম্পে, একটা হচ্ছে মেইলচিম্পে ডাটা সাবমিট করায়, আরেকটা হচ্ছে মেইলচিম্প থেকে লিস্ট তৈরি করে, আরেক প্লাগইন দিয়ে দেখা যায় আরেকটা কাজ করি। সো এখানে বুঝাইছে এটাই যে বিভিন্ন সার্ভিসের জন্য বিভিন্ন অ্যাডঅনস না ইউজ করে বেটার হচ্ছে যে কোনো একটা অটোমেটেড ওয়ার্কফ্লো ইউজ করা, লাইক হচ্ছে জেপিআর, যেটার মধ্যে মূলত ওয়ার্ডপ্রেসে ডাটা ম্যানেজমেন্টের সবকিছু চলে আসে, আইএফটিটিটি, automate.io, এগুলো সব হচ্ছে একটা সিআরএম এর টুল, সিআরএম টুল মার্কেটিং ক্ষেত্রে। যদিও এটা আমরা খুব কমই জানি, বাট উই ক্যান ইউজ ইট। সিআরএম আসলে খুব কম ক্লায়েন্ট ইউজ করে, কারণ পেইড টুলস, $100-150 লাগে মান্থলি। আচ্ছা, আরো কিছু বেস্ট প্র্যাকটিস বলছে, কিপ ইউর ওয়ার্ডপ্রেস সাইট আপডেটেড। এটা এজন্যই বলছে কারণ অনেক সময় কি করে নেক্সট আপডেটে হুট করে প্লাগইন থিম অপটিমাইজ করে ফেলে, তারপর আনইউজড অনেক কিছু ফেলে দেয় বা নতুন টেকনোলজি ট্রাই করে। ডিসেবল পিং ব্যাকস এন্ড ট্র্যাক ব্যাকস, এটা হচ্ছে সার্ভার সাইড ব্যাপার স্যাপার। মানে এই পিং ব্যাকটা হচ্ছে ওই যে
অনেক সময় 32 মিলি সেকেন্ড লাগে একটা সার্ভার থেকে ব্যাক করার জন্য। তবে এই প্রবলেমটা এখন নাই, এখন ম্যাক্সিমাম সার্ভারই আপ টু ডেট হয়ে গেছে। ডোন্ট আপলোড অডিও ভিডিও ফাইলস ডিরেক্টলি টু ইয়োর ওয়ার্ডপ্রেস। ওয়ার্ডপ্রেসে অডিও ভিডিও না দিয়ে বলছে যে প্রয়োজনে ইউটিউব থেকে হোস্ট করান বা ভিমিও থেকে হোস্ট করান, এটা তো বুঝতেই পারতেছি আমরা। ফিক্স এইচটিটিপিএস এসএসএল এররস উইথাউট প্লাগইন। আমরা অনেক সময় এসএসএল আর এইচটিটিপিএস এর জন্য প্লাগইন ইউজ করি, যেমন হচ্ছে রিয়েলি সিম্পল প্রো। তবে প্লাগইন কিন্তু নিজেই হচ্ছে অনেক সময় সাইটকে ব্লক করে দেয়, যেমন বিভিন্ন বটকে ব্লক করে দেয়, গুগল বটকে। এই জন্য বলা হয় যে এই প্লাগইন না ইউজ করে এসএসএল এর জন্য ডিরেক্টলি হচ্ছে এসএসএল এর রিডিরেকশন কোডটা লিখে দেন, যে যখনই কেউ এইচটিটিপি দিয়ে সাইটে ভিজিট করতে চাবে এইচটিটিপিএস বানায় দেওয়ার জন্য। এটা একটু গুগল করলে পেয়ে যাবেন। আরেকটা বলছে ইউজ লেটেস্ট পিএইচপি ভার্সন। এটাও আমরা সবাই লেটেস্টে ইউজ করি। খুব কিছু কিছু ক্লায়েন্টের সাইটে আছে, এটা একটু নোট রাখেন, কিছু কিছু ক্লায়েন্টের সাইট দেখবেন যে 2014 সাল থেকে আপডেট করে নাই। তার মানে কি তার ওয়েবসাইটে এখন পিএইচপি ভার্সন কত আছে? 2012 সাল থেকে সাইট আর টাচই করে নাই, তখন কিন্তু তার পিএইচপি ভার্সন লেস দেন 5.6 আছে। তখন আমাদের ইনস্ট্যান্টলি উচিত যে পিএইচপি ভার্সনটা আগে আপডেট করা, আর না হলে কিন্তু সাইট আর স্পিড উঠান যাইবো না। ওকে, সো কি হলো ভাই, তুমি আবার এরর দিলা কেন? আচ্ছা, ওরে বাদ দেই নেই। চাইলে কিন্তু ক্লাসেটা 5-7 মিনিট বা 15 মিনিটে শেষ করে দেওয়া যেত, শুধুমাত্র প্লাগইন ইউজ 4-5টা প্লাগইন ইউজ করে। বাট আমি চেষ্টা করছি যে আপনারা অ্যাকচুয়াল ব্যাকএন্ডটা বুঝছেন, যে একটা সাইটের স্পিড কিসের উপর ডিপেন্ড করে। আই থিঙ্ক এটা আরো বেটার হয়েছে না, সবগুলো পয়েন্ট দেখে নেওয়া। এবার আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো প্লাগইন ইউজ করেন, ইন ফিউচার আরো বেটার প্লাগইন আসতে পারে। যেমন আমি কিন্তু এখানের একটা প্লাগইনও ইউজ করি নাই, এই ডাব্লিউপি অপটিমাইজ বলেন, টোটাল ক্যাশ বলেন, ডাব্লিউপি রকেট বলেন, কোনোটাই ইউজ করি নাই। আমি একদম এন্টারলি একটা নতুন প্লাগইন ইউজ করতেছি। কারণ আমার কথা হলো, আমি যদি এতগুলা প্লাগইন ইউজ করি একটা সাইট অপটিমাইজ করতে গেলে, সাইট ভারী হয়ে যাবে না? এর থেকে দেখি যে কোন প্লাগইন আসলে একসাথে সবকিছু সার্ভ করে, আবার একটা প্লাগইন আরেকটা প্লাগইনের সাথে মারামারি করে, এটাও একটা রোগ আছে। কয় ঘন্টা ওয়েট করায় কে জানে। আচ্ছা, আমি কি আমার সাইটে কাজ করে ক্লায়েন্টকে মাইগ্রেশন করে দিই? এক্স্যাক্টলি, আমি সবসময় হচ্ছে কাজটা শুরু করি আমার সাইটে, কারণ যাতে কাজ শুরু করলে ক্লায়েন্টের মাথা নষ্ট হয়ে যায় না যায়, আর রিভিশন না শুরু হয়ে যায় যে এইটা করো ওইটা করো। কারণ সবসময় কি আমরা ফার্স্ট টাচ আপে ওয়েবসাইট কমপ্লিট করতে পারি? পরে আবার বিভিন্ন সেকশন আপডেট করে না এইভাবে ভালো লাগতেছে না ওইভাবে ভালো লাগতেছে এরকম দেখতে মন চায় না। এই জিনিসগুলো আসলে ক্লায়েন্টের সাইডে করা যায় না। ও হচ্ছে গোয়েন্দার মতো একটু পর পর এসে চেক করা, এই জায়গাটা এরকম হলে ভালো হইতো। এর থেকে বেটার ভাই আমি নিজের সাইটে করি, করে করে ক্লায়েন্টকে দেখাই, ভালো লাগলে মাইগ্রেশন করে দিয়ে দিই। আর মাইগ্রেশন করার ক্ষেত্রে আমি হচ্ছে সবসময় কিছু জিনিস মাথায় রাখি। না, প্লাগইন দিতে, আচ্ছা অলরেডি আমার সাইটের পেজ স্পিডস গুড, রাইট? অলরেডি ভালো, কিন্তু আমার পেজটা লোড নিতে সময় লাগছে 51 সেকেন্ড। আচ্ছা, আবার রিলোড দেই। 51 সেকেন্ড কেন সময় নিছে? ওই যে আমার জবটা তো কিউতে ছিল, এই জন্য। মাইগ্রেশনের জন্য আমি অল ইন ওয়ান ইউজ করি। ম্যানুয়াল মাইগ্রেশনটা আমরা নেক্সট ক্লাসে দেখাই দেবো, ঠিক আছে? নেক্সট ক্লাসে আমরা হচ্ছে একটা রিয়েল এস্টেট ওয়েবসাইট বানাই, ওইটাকে ম্যানুয়াল মাইগ্রেশন, তারপর হচ্ছে মাইগ্রেশনের ক্ষেত্রে ক্লায়েন্টের কোন ইনফরমেশন গুলা ইউজ করা উচিত। অল ইন ওয়ান দিয়ে বড় সাইট আপলোড করা যায় না, অল ইন ওয়ান দিয়ে বড় সাইট মাইগ্রেট করা যায়, কিন্তু হ্যাঁ আনলিমিটেড এক্সটেনশন আমি বলি, ওইটা দিয়ে আমি 7 জিবির পর্যন্ত ওয়েবসাইট মাইগ্রেশন করছি, 7 জিবি। কিন্তু আমি যেটা করি, ডাউনলোড করি অল ইন ওয়ান আর আইডিএম ইউজ কইরা, বাট আপলোড আমি অল ইন ওয়ান দিয়ে করি না ভাই।
অল ইন ওয়ান দিয়ে একটা মাইগ্রেশন ফাইল আপলোড নিতে যেই পরিমাণ টাইম খায়, মানে আটকে যায় না, ও হচ্ছে দম নিয়ে নিয়ে আপলোড করে, লাইক হচ্ছে প্রচুর সময় নেয়। আমি তখন কি করি যে সি প্যানেলে ঢুকি, ঢুকে হচ্ছে সি প্যানেলে যেই জায়গাটায় ফাইল রাখলে অল ইন ওয়ানে খুঁজে পাইবো ওইখানে ফাইলটা রাখি, মানে অল ইন ওয়ানের যে ব্যাকআপ ফোল্ডারটা আছে ওই ফোল্ডারে ফাইলটাকে সি প্যানেলে আপলোড করি, কারণ সি প্যানেলের কিন্তু আপলোড স্পিড বেশি। আপলোড করার পর হচ্ছে অল ইন ওয়ানের ব্যাকআপস নামে একটা অপশন আছে, সেকশন আছে, ওই সেকশনে যা রিস্টোর মারি, মানে হচ্ছে সোজা কথা ইম্পোর্ট না করে আমি ব্যাকআপসে ফাইলটা রেখে ব্যাকআপস থেকে রিস্টোর করি। এবার বুঝতে পারছি? আর সমস্যা না বুঝতে পারলাম না, নেক্সট ক্লাসে এটা দেখবো না। আর আমি যখন কোনো একটা ওয়েবসাইট কাজ করি তখন এমনি ওই সাইটটার স্পিড 80 আপ থাকে, কারণ কি জানেন, আমি ওই যখন কাজ করি তখনই মাথায় রাখি যে এই সাইটটাকে অপটিমাইজ ভাবে করতে হবে। আচ্ছা, আকিসমেত এই এন্টি স্প্যাম প্লাগইন কিভাবে কাজ করে? এই প্লাগইনটা আসলে না ইউজ করাই বেটার। এই প্লাগইনটা কিন্তু স্প্যামিং তো আটকায় ঠিক আছে, আবার স্লো করে। ও হচ্ছে বিভিন্ন মুখস্থ কমেন্ট আছে না, অনেক প্লাগইন ইনস্টল করা থাকে, তো ওই মুখস্থ কমেন্ট গুলারে ব্লক করে, এই স্প্যামিং গুলারে জাস্ট ব্লক করে। এগুলো ব্লগ সাইটের ক্ষেত্রে শুধুমাত্র আকিসমেত প্লাগইনটা কাজে দেয়, এরকম ইন্ডাস্ট্রি বা পোর্টফোলিও সাইটের ক্ষেত্রে ইউজলেস। সো ডিলিট করে দেওয়াই বেটার। ব্লগ সাইটে যাতে কেউ আন্তাজে আনলিমিটেড কমেন্ট না করতে পারে, কারণ ব্লগিং নিয়ে ব্লগ মার্কেটিং এর কথা শুনছি আমরা। ব্লগ মার্কেটিং মানে কিন্তু স্প্যামিং, বিভিন্ন ব্লগের কমেন্ট সেকশনে যায় যায় নিজের প্রমোশন করা। এই আকিসমেত হচ্ছে ওই কমেন্ট গুলারে ব্লক করে দেয়। বুঝলাম না আজকে অ্যানালাইসিস এত টাইম নিতেছে কেন, নাকি আমার নেটের স্পিডের জন্য এরকম করতেছে? আমরা তো অপটিমাইজ অলরেডি দেখাইতেছি এতক্ষণ ধরে, তো আশা করি যে সবার ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। আচ্ছা, আমরা এখন হচ্ছে একটু ক্যাশিংটা অন করি। এখানে তো দেখলাম 87 ছিল, ততক্ষণ আমরা কিছু কাজ করি, এটা নিয়ে এক্সপ্লেন করতে থাকি। উইজেট ক্যাশ, হোয়াট ইজ উইজেট ক্যাশ? উইজেট হচ্ছে সোজা কথায় হচ্ছে এসকিউএল আছে না, উইজেটের তো ডাটা থাকে, এই যে অ্যাপিয়ারেন্সের যে উইজেট, ওই ডাটাগুলোর জন্য যে এসকিউএল কোয়ারিজ গুলা চালায় সেগুলো হচ্ছে রিডিউস করে দেয়, প্রিলোড। আচ্ছা, ক্রিয়েট এ ক্যাশ অল দ্য সাইট অটোমেটিক্যালি। প্রিলোড এই যে অনেকটা লেভারেজ ক্যাচিং এর মতো কাজ করে, আরেকজনের সাইটে ক্যাশ রিলেট করা আছে, ওইটা আমার ব্রাউজারও দেখাবে। ধরেন আমি আর হচ্ছে জুমন ভাই দুইজন ইউজার একটা ওয়েবসাইটের, জুমন ভাই যখন সাইটটা লোড করাইছে ওই লোডিং ফাইলটা আবার আমাকেও দেখায় দিব, মানে আরেকজনেরটা প্রি লোড করে রাখা থাকে, ওই ক্যাশটাই আবার আমাকে দেখায়। এটা হচ্ছে এই প্লাগইন অটোমেটিক্যালি জিনিসটা জেনারেট করে। এটাই বলছে। এবার বলছে যে লগড ইন ইউজারকে তুমি কি ক্যাশ দেখাইতে চাও? না, কারণ হচ্ছে আমাকে যদি ক্যাশ ফাইল দেখায় আমি একটা আপডেট করলে সেই আপডেটটা দেখতে পারবো? আমি কিন্তু দেখতে পারবো না। এই জন্য আমি বলে দিলাম যে ডোন্ট শো ক্যাশড ভার্সন ফর লগড ইন ইউজার, মানে আমাকে ক্যাশ ফাইল দেখাবে না। এবার হচ্ছে মোবাইলে ক্যাশড ভার্সন দেখাবে না, যেটা ডেস্কটপ, ডেস্কটপেরটা ডেস্কটপে দেখাবে, মোবাইলেরটা মোবাইলে দেখাবে। মোবাইল থিম, মোবাইল থিমটা কি? ওই যে আমি তখন বললাম না যে রেসপন্সিভ প্র্যাকটিসের জন্য ডেস্কটপে যেই লুকটা থাকে মোবাইলে কি সেম লুকটা থাকে? মোবাইলে কিন্তু সেম লুকটা থাকে না। এই জন্য ও মূলত কোডটাকে দুই ভাগে ভাগ করে ফেলে, একটা মোবাইলের জন্য কম্প্রেসড করে, আরেকটা হচ্ছে ডেস্কটপের জন্য। নিউ পোস্ট, আপডেট পোস্ট, এই দুইটা ইউজলেস, তবে দিতে পারেন যদি আপনি কোনো নিউ পোস্ট আপলোড করেন তখন সাথে সাথে এক আগের যে ক্যাশগুলা ছিল ওইগুলা ক্লিন হয়ে যাইব। সেম হচ্ছে আপডেট পোস্ট, কোনো পোস্ট আপডেট করলে সাথে সাথে ক্যাশ ক্লিন হয়ে যাব, এই যে পোস্ট পেজ ক্যাটাগরি পেজের। মিনিফাই এইচটিএমএল সেটা তো অবশ্যই করব, মিনিফাই এইচটিএমএল প্লাস অবশ্যই, সিএসএস প্লাস, কম্বাইন সিএসএস। আচ্ছা, হোয়াট ইজ কম্বাইন সিএসএস? এটা অনেক সময় একটু প্রবলেম করে। কিভাবে প্রবলেম করে?
কম্বাইন সিএসএস এর কাজ হচ্ছে ধরেন 10টা সিএসএস ফাইল আছে, 10টা সিএসএস ফাইলকে একটা সিএসএস ফাইল হিসেবে মানে একটা সিএসএস ফাইল নতুন করে ক্রিয়েট করে তারপরে ইউজারকে দেখায়। এবং এক্ষেত্রে অনেক সময় হচ্ছে সিএসএস সাইটের লুক চেঞ্জ হয়ে যায়। কেন বললাম লুক চেঞ্জ হয়ে যায়? একই সিএসএস অনেক জায়গায় লেখা থাকে না, ইম্পর্টেন্ট দিয়ে ইম্পর্টেন্ট ছাড়া। তো কম্বাইন করলে হচ্ছে সব এক জায়গায় চলে আসে, তখন প্রায়োরিটি প্রবলেম হয়। তো যদি কারো সাইট ভেঙে যায় তখন এই কম্বাইন সিএসএস টা অফ করে দিবেন। তারপর সেম হচ্ছে ফর কম্বাইন জেএস, মিনিফাই জেএস তো বুঝছি। ওকে, কম্বাইন জেএস অন করলাম। কম্বাইন জেএস প্লাস এটা জোরপূর্বক ভাবে করে হেডার আর ফুটারের গুলায়। এটা কিন্তু হচ্ছে একটা হেডারের জন্য আর একটা ফুটারের জন্য। জিজিপ দিব, লিভারেজ ক্যাচিং বা ব্রাউজার ক্যাচিং দিব, এটা রিপিট ইউজারদের জন্য। ওয়ার্ডপ্রেসের ইমোজিস নামে একটা ডিরেক্টরি আছে, সেটা ডিসেবল করে দিলাম কারণ ওয়ার্ডপ্রেস ইমোজি প্রচুর জায়গা খায়। ব্লকিং জিএসএস বাদ, গুগল ফন্ট, লেজি লোড। নেক্সট লেজি লোডে আমার ডোমেনের ইউআরএলটা দিয়ে দিই, জর্ডান ট্রেলস। হ্যাঁ, এখান থেকে সবগুলা দিয়ে দিলেই হয় কারণ এখানে সবগুলাই হচ্ছে ইউজফুল। কেন সবগুলো দিলাম? কারণ আমরা কি অন্য কোনো প্লাগইন ইউজ করছি এগুলোর জন্য? যদি অন্য কোনো প্লাগইন ইউজ করতাম, ধরেন জিজিপের জন্য আরেকটা প্লাগইন ইউজ করছি, তখন এইখানকারটার জিজিপটা আমরা ইউজ করব না, কারণ তাহলে কি একটা কনফ্লিক্ট কাজ করবে না? অলরেডি কিন্তু লোড ফাস্টার নিচ্ছে, তো বুঝতে পারছেন কিনা জানি না। সার্ভার রেসপন্স করার সাথে সাথে কিন্তু অলরেডি দেখাইতেছে, এবং আমার দেখেন ক্যাশ কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে। একটু টাইম লাগবে, দুই একটা পেজ খুললেই ক্যাশ রেডি হয়ে যাবে, মানে লেভারেজ ব্রাউজার ক্যাশ যেটা। ওকে, পেজ স্পিড স্কোর 73 সেকেন্ড। আমার নেট স্লো এই জন্য ঝামেলা করতেছে, বাট এই জিনিসটা ট্রাই করেন, যদি সাইটের স্পিড না আপ হয় তখন বললেন। আর হচ্ছে ইমেজ অপটিমাইজেশনের ক্ষেত্রে অবশ্যই ইমেজ অপটিমাইজেশনের টুলস ইউজ করবেন। ওকে, সো এই ডকটা আমি এখনই দিয়ে দিই। আর ক্লাসের ভিডিও লাগবে আজকেরটার? আচ্ছা ঠিক আছে, আমি ভিডিও দিয়ে দিব, না সমস্যা নাই। আর সবাই হচ্ছে একটা ওয়েবসাইটের ট্রাই করে দেখেন। আমার হচ্ছে এখন নেট স্লো, তাই প্রায় 300-400 সেকেন্ড লাগে যাইতেছে জিটি ম্যাট্রিক্স টেস্ট করতে। ওকে, নেক্সট ক্লাসে সবার সাথে দেখা হইতেছে, আর ঈদের পরে হবে আমাদের নেক্সট ক্লাস। আচ্ছা, অল ইন ওয়ান দিয়ে কিভাবে কাজ করে, এটা যেহেতু লগ ইন করা আছে এটা দিয়ে দেখাই ঈদের পরে। আর লাস্ট যেহেতু আরেকটা ক্লাস আছে, এটা ঈদের পরে নিব না, ওই যে রিয়েল এস্টেট রিলেটেড সম্ভবত, কারণ ঈদের আগে ক্লাস নেওয়া কি আর পসিবল? ঈদের পরের উইকের নেওয়ার চেষ্টা করব, যেহেতু বুধবার ক্লাস। কোনটা? ডাব্লিউপি ফাস্টেস্ট ক্যাচ প্লাগইনটা, এটা ভিডিওর সাথে দিয়ে দিব না কমেন্ট সেকশনে, ঠিক আছে? কারণ ড্রাইভে আপ করা নাই, আর আমার নেট তো মাশাআল্লাহ আজকে এখনো 30 সেকেন্ড লাগছে, ক্যাচিং ফাইলই তৈরি হয়নি এখনো। এবার হয়েছে? আচ্ছা, এখন ক্যাচিং ফাইল তৈরি হয়ে গেছে, এখন চেক দিলে স্পিড আপ হয়ে যাবে এটা। সো আপনারা এটা ট্রাই করেন, যদি না হয় আমাকে জানায়েন, কারণ এটা হচ্ছে টেস্টেড মেথড, আমি এইভাবেই সাইট অপটিমাইজ করি এবং এটা 100% ওয়ার্কেবল। আর ইমেজ অপটিমাইজেশনের ক্ষেত্রে এই প্লাগইনটার ক্রেডিট, কত ক্রেডিট আছে দেখে নিই। এই ইমেজের ক্ষেত্রে আমি প্লাগইন সাজেস্টই করি না, এটা যেই প্লাগইনই হোক ম্যানুয়ালি করেন, 4-5টা ইমেজ, এটা তেমন একটা প্যারা না। ওকে, সবাই ভালো থাকবেন, ঈদের পর দেখা হইব, ঈদ মোবারক।